আমার স্বপ্নের বাংলায় এমন একটা দুঃস্বপ্নের রাত ছেয়ে যাবে তা আমি কেন, আপনারা কেউই হয়তো কখনোই কল্পনা করেননি। এবং পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, গোটা ভারতবর্ষে এরকম নজিরবিহীন দুর্নীতি আগে আমরা দেখেছি বলে অন্তত আমার মনে পড়ছে না। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন জাস্টিস দেবাংশু বসাক, তিনি একটা পেনের কালি দিয়েই এসএসসি নিয়োগের 2016 সালের প্যানেলটা পুরোটাই ক্যান্সেল করে দিলেন, যেখানে 26,000 টিচার্সরা তারা কিন্তু কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হলো। এবং এর নৈপথ্যে যে কারিগর ছিলেন তাদের নাম না করলেই নয়, ডক্টর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমদের যে লড়াই, গান্ধী মূর্তি পাদদেশে যে মানুষগুলো দিনের পর দিন নিজের আদায় অধিকারের জন্য যে লড়াইগুলো করেছেন, তাদেরকে কিন্তু কুর্নিশ জানাতেই হয়। এরকম একটা রায় নিয়ে আপনারা কাটাছেঁড়া করতেই পারেন, বিশ্লেষণ করতেই পারেন, তবে আমার চোখে এরকম একটা রায় কঠিন হলেও সহজ তো ছিল না খুব একটা, এরকম একটা রায় দেওয়া এত বড় জাস্টিফাইড, কিন্তু আমার চোখে এটা কিন্তু আগামী দিনে সমাজে একটা ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা দিতে পারে। আমি রায়টা পড়ছিলাম, যেখানে লেখা আছে যে 26,000 যাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাদেরকে তাদের বেতন সমেত 12% ইন্টারেস্টে টাকা 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে এবং ডিএমকে 6 সপ্তাহের মধ্যে ওই টাকাটা আবার জমা দিতে হবে। আমি অঙ্কে খুব কাঁচা, তবুও আমি একটু চেষ্টা করছিলাম মেপে দেখার এই অঙ্কের অ্যামাউন্টটা কোথায় যাচ্ছে। আমি বেনিফিট অফ ডাউট দিয়ে যদি ধরি কেউ 6 বছর এই সার্ভিসে ছিলেন এবং মাসিক বেতন তাদের 30,000 টাকা ছিল প্রাইমারিতে, তাহলে 30কে 12 দিয়ে গুণ করলে প্রায় মাসে 3,60,000, এবং এটাকে যদি 6 বছর দিয়ে গুণ করেন প্রায় অ্যারাউন্ড 20 লাখ দাঁড়াচ্ছে। এবং এই 20 লাখের সাথে যদি আপনি 12% ইন্টারেস্ট তো অ্যাড করছেন, সাথে যে টাকাটা যারা অযোগ্য, যারা টাকা দিয়ে ভর্তি হয়েছিল, সেখানেও যদি একটা 6-7 লাখ টাকা আপনি যদি অ্যাড করেন, একটা হিউজ ফিনান্সিয়াল লস একটা পরিবারের জন্য। আবার বলছি, এই রায় একদম জাস্টিফাইড, এটাই হওয়া উচিত ছিল। যারা টাকা দিয়ে চাকরি করেছেন তাদের আলটিমেট ফেট যে এটাই হওয়া উচিত তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু যে সামাজিক সংকটের কথা বলছি, যে 26,000 মানুষ আজকে এই চাকরি থেকে বঞ্চিত হলেন, সেখানে যোগ্য আছে, অযোগ্য আছে, সেই 26,000 মানুষ একটা পরিবার চালান, সেই পরিবারে যদি 4 জন করে মানুষ থাকে, সেই অঙ্কটাও একটা বিশাল বড় একটা অঙ্ক হচ্ছে, এবং ওদের মাথার ছাদও কোথাও না কোথাও আজকে গিয়ে ভেঙে পড়ছে। যে ন্যারেটিভটা এখন তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করবেন যে এই রায়টা কতটা জাস্টিফাইড, কারণ এখানে অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি ছাঁটাই করে দেওয়া হয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখি যেটা খুবই ইম্পর্টেন্ট, যে দেবাংশু বসাক হাইকোর্ট বলুন কিংবা সুপ্রিম কোর্ট, এরা কিন্তু বারবার এসএসসিকে বলেছিল যে যারা যোগ্য, যারা 2016 সালে যোগ্যভাবে নিযুক্ত হয়েছিলেন তাদের লিস্ট দিতে, যাতে যোগ্যরা কোনোভাবে এই চাকরি থেকে বঞ্চিত না হয়। সেটা কিন্তু এসএসসিকে বারবার বলা সত্ত্বেও ওরা সেই লিস্ট দেয়নি, এবং দেয়নি এই কারণেই হাইকোর্ট বাধ্য হয় পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়ার। এবং খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বলুন কিংবা এসএসসি, এরা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে এরা অ্যাপিল করার জন্য। তবে আমার মনে হয় না এখানে সুপ্রিম কোর্ট খুব একটা রায়কে আটকে দেবেন কিংবা রায়কে স্থগিতাদেশ দেবেন, এরকম কিছু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই ডিভিশন বেঞ্চটা তৈরি হয়েছিল, যাকে হেড করছিলেন দেবাংশু বসাক। তাই খুব যে একটা ম্যাসিভ চেঞ্জেস আপনারা এই রায় দেখতে পাবেন সুপ্রিম কোর্টে গিয়ে, তা কিন্তু বলা যাচ্ছে না। এই সময় দাঁড়িয়ে এখন যারা যোগ্য অযোগ্য তারা এখন কি করতে পারেন? দেখুন, যোগ্যদের সামনে এখন রাস্তা অনেকটাই খোলা আছে, কারণ কোর্টের আবার একটা নির্দেশ আছে যে নতুন করে ওএমআর সিটগুলোকে আবার চেক করতে হবে, এবং যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দিতে হবে। এরকম একটা কিছু রায় কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। কিন্তু যারা অযোগ্য তাদের কাছে এখন কি রাস্তা আছেন? দেখুন, যে অন্যায় আপনারা করেছেন তাতে কিন্তু আপনাদের শাস্তি ভোগ করতে হবে, তা এক প্রকার নির্ধারিত। এবং আপনাদের সামনে এখন একটাই রাস্তা খোলা, যে মানুষগুলোকে আপনি টাকা দিয়ে, সেটা তৃণমূলের বড় নেতা হোক, কোচি নেতা, ছোট নেতা, বড় নেতা, যেই হোক, যাদেরকে আপনারা টাকা দিয়েছিলেন তাদের কাছে গিয়ে
টাকা ফেরত চাওয়া এবং এই হিউজ অ্যামাউন্ট যদি আপনাদেরকে কোর্টকে ফেরত দিতে হয়, সেখান থেকে কিছুটা উপায় যদি আপনারা বের করতে পারেন সেটাই আপনারা করবেন এবং কোর্টকে নামগুলো প্রকাশ করা কোর্টের সামনে যে আমি এদেরকে টাকা দিয়ে চাকরিতে ভর্তি হয়েছিলাম, তাতে যদি কিছুটা হলেও আপনারা স্বস্তি পান। দেখুন, যে সামাজিক সংকটের কথা বলছিলাম, যোগ্য প্রার্থীরা হয়তো আস্তে আস্তে আবার নিজের জায়গায় ফিরে যাবেন, কিন্তু যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ওই 26,000-এর মধ্যে যদি আমি ধরে নিই, খুব বেনিফিট অফ ডাউট দিয়ে আবার 12 থেকে 13,000 জন যদি টাকা দিয়েই ভর্তি হয়েছিলেন, সেই 12-13 হাজার মানুষের জন্য এই 26-27 লাখ টাকা ফিরিয়ে দেওয়া 4 সপ্তাহের মধ্যে, এটা তো খুব একটা সহজ নয়। ধরুন একজন অযোগ্য প্রার্থী যিনি চাকরি পেয়েই নতুন বিয়ে করলেন, বাড়িতে কিছু জিনিস আনলেন যেগুলো এখনও ইএমআইতে চলছে, তাদের কথা ভেবে কিন্তু আমার কোথাও না কোথাও খারাপ লাগলেও কিন্তু কিছু করার নেই। এটাই এখন আপনাদের সামনে রাস্তা। আপনারা রাস্তায় নামুন, আপনারা যাদের যাদের টাকা দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাটা ফেরত চান এবং এভাবেই হয়তো কিছুটা হলেও আপনারা একটা সম্বল পেতে পারেন। শেষে একটা বিশেষ কথা, এটা কলকাতা হাইকোর্ট এর সাথে সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে এই চুরির পিছনে, এই দুর্নীতির পিছনে যারা যারা নিযুক্ত, তাদেরকে যখন ইচ্ছা ডেকে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করা যেতে পারে। আমাদের এটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা টাকা দিয়ে নিযুক্ত হয়েছিলেন, তাদেরকে শুধু ছাঁটাই করলে হবে না, যারা যারা চাকরি দিয়েছিলেন প্রত্যেককে ধরে এবং মাথা অবধি গিয়ে এদের প্রত্যেককে জেলে পুরতে হবে এবং যে মুখ্যমন্ত্রী আমাদের সরকার চালাচ্ছেন, যে ক্যাবিনেট আমাদের সরকার চালাচ্ছেন, যদি এদের গদির লোভ, টাকার লোভ এদের মাথায় না ঢুকে থাকে, এদের এক্ষুনি উচিত কিছু না ভেবে রিজাইন করা। ধন্যবাদ।